শেষ ভালো যার, লিখেছেন সাদত হাসান মান্টো। দেশভাগের পরের কথা। সাম্প্রদায়িক দাঙ্গা তুমুল আকার ধারণ করেছে। হিন্দু মুসলমানের রক্তে চারিদিকের মাটি লাল হয়ে গেছে। এসব দেখে শুনে নসিম আক্তার তার বুড়ি মাকে বলল, মা চলো আমরা এখান থেকে চলে যাই। নসিম আক্তার দিল্লির এক উঠতি গায়িকা, অল্প বয়স। বুড়ি গায়িকা তার জরাগ্রস্ত গালে পানের টুকরো চিবোতে চিবোতে জিজ্ঞেস করল, কোথায় যাব? পাকিস্তান বলে নসিম তার ওস্তাদ খান সাহেব অচ্ছন খাঁয়ের দিকে তাকালেন। খাঁ সাহেব, আপনি কি বলেন? এখানে থাকা তো আর নিরাপদ নয়। খাঁ সাহেব সম্মতিসূচক মাথা নাড়লেন। ঠিকই বলছো মা, বাইজিকে রাজি করাও, সবাই মিলে এখান থেকে তল্পি তল্পা গুটিয়ে চলে যাই। নসিম আক্তার তার মাকে বুঝালো, মা এখান থেকে চলে যাই চলো, এখন হিন্দুদের জায়গা, তারা তো একজন মুসলমানকেও ছাড়বে না। বুড়ি গায়িকা উত্তর দিল, তাতে কি হয়েছে? আমাদের পেট তো হিন্দুদের জন্যই চলছে। তোমার উমেদারদের প্রায় সবাই তো হিন্দু, কটা মুসলমান আসে এখানে? মুসলমান দিয়ে কি হবে? এরকম বলতে নেই মা, তারা আমাদেরই ধর্মের লোক। কায়েদে আজম সাহেব কত কষ্ট করে মুসলমানদের জন্য একটা আলাদা দেশ বানিয়ে দিয়েছেন। আমাদের সবার এখন ওখানেই থাকা উচিত। একজন গায়ক তখন আফিমের নেশায় বুঁদ। সে নেশাতুর গলায় বলল, ছোট ভাই, আল্লাহ তোমার মঙ্গল করুক। দারুণ বলেছ, আমি তো এখনই পাকিস্তান যেতে রাজি আছি। আমার কবর ও দেশে হলে আমার আত্মা খুবই শান্তি পাবে। বাকি গায়ক বাদকেরাও যেতে রাজি হয়ে গেল, শুধু বড় ভাই দিল্লি ছাড়ার বিরুদ্ধে। যেহেতু কোঠা তারই হুকুমে চলত, তাই শেষমেশ সবাই চুপ হয়ে গেল। বড় ভাই শেঠ গোবিন্দ প্রকাশের বাড়িতে লোক পাঠিয়ে তাকে নিমন্ত্রণ করে আনল। শেঠ আসতেই বাই তাকে বলল, আমার মেয়ে খুব ভয় পাচ্ছে আজকাল। শেঠজি, পাকিস্তান যাবে বলে বলে আমার মাথা খাচ্ছে। আমি ওকে বোঝাচ্ছি যে পাকিস্তানে কিছুই নেই, এখানে আপনার মতো দয়ালু মানুষেরা আছেন। ওখানে গিয়ে তো ঘুঁটে দিতে হবে। আপনি আমাদের একটা উপকার করুন শেঠজি। শেঠ গোবিন্দ প্রকাশ অন্য কি একটা কথা ভাবছিল। হঠাৎ বড় ভাইয়ের ডাকে তার চমক ভাঙল। কি চাও বলো? আমাদের কোঠার নিচে 2-3 জন বন্দুকধারী সিপাই মোতায়েন করে দিন না শেঠজি। মেয়েটার ভয় একটু কাটবে শেঠজি। শেঠ বলল, এ আর এমন কি কাজ, এখনই গিয়ে পুলিশের সাথে কথা বলে পাঠিয়ে দিচ্ছি, বিকেলের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। বড় ভাই তাকে অজস্র দোয়া দিল। শেঠ বেরোতে বেরোতে বলল, আজ রাতে নসিম আক্তারের মুজরা শুনতে আসব। বড় ভাই বিগলিত কণ্ঠে উত্তর দিল, আসবেন বই কি, আপনারই তো বাড়ি, নসিম তো আপনারই দাসী, এখানেই খেয়ে যাবেন। আজকাল আমি খুব সংযম করছি। এই বলে ভুঁড়ির উপর হাত বোলাতে বোলাতে শেঠ চলে গেল। সন্ধেই বড় ভাই নতুন সুজনি পাতল, গদি আর বালিশে নতুন ঢাকা পরালো। সে একটু বেশি উজ্জ্বল বাল্ব লাগালো আর চাকরদের পাঠালো শেঠের জন্যে উৎকৃষ্ট সিগারেটের ডিব্বা আনতে। একটু পরেই চাকর দৌড়তে দৌড়তে ফিরে এলো। এসেই সে হাঁপাতে শুরু করলো। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। কিছুক্ষণ বাদে নিজেকে সামলে নিয়ে সে বলল, সে যখন যায় মোড়ের মাথায় 5-6 জন শিখ মিলে এক মুসলমানকে তরবারি দিয়ে টুকরো টুকরো করে ফেলেছে। মুসলমানটি ছিল খুবই নিরীহ, খাঁচা বিক্রি করত তার চোখের সামনে। দেখেই সে কোনো রকমে ছুটে পালিয়ে এসেছে। শুনে নসিম আক্তার অজ্ঞান হয়ে গেল। খান সাহেব অচ্ছন খাঁ বহু কষ্টে তার জ্ঞান ফেরালেন। জ্ঞান আসার পর অনেকক্ষণ ধরে নসিম চুপচাপ শূন্য দৃষ্টিতে কড়িকাঠের দিকে তাকিয়ে রইল। শেষে তার মা অধৈর্য হয়ে বলল, খুন খারাপি তো হয়েই থাকে, এর আগে খুন হতো না নাকি? মায়ের অনেক বোঝানোয় নসিম নিজেকে একটু সামলিয়ে নিল। মা আদর করে তাকে বলল, যাও মা, সাজগোজ করে নাও, শেঠ সাহেবই এলেন বলে। সে অনিচ্ছা সত্ত্বেও কোনো রকমে উঠে সাজগোজ করে নিল। তারপর এসে সিংহাসনে বসে পড়ল। তার মাথা ভারী হয়েছিল। মনে হচ্ছিল ওই নিহত খাঁচা বিক্রেতার সমস্ত রক্ত যেন তার মাথার মধ্যে জমে এসেছে।
বুক ধড়ফড় করছিল। জোরি চুমকি দেওয়া নাচের জোর খুলে ফেলে তার সাদা সালোয়ার কামিজ পরতে ইচ্ছা করছিল। শেষে আর থাকতে না পেরে সে জোড়হাতে মাকে বলল, মা, আমার কথা শোনো, চলো পালাই, এখান থেকে আমরা পালিয়ে যাই। আমার মন বলছে আমাদের কোনো একটা বিপদ আসছে। মা বিরক্ত হয়ে উত্তর দিল, আমাদের কি বিপদ হবে? আমরা কারো কোনো ক্ষতি করছি নাকি? নসিম গম্ভীর মুখে বলল, গরিব খাঁচাওয়ালা তো কারো কোনো ক্ষতি করছিল না, তাকেও তো টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে। যারা ক্ষতি করে তাদেরই বরং কিচ্ছু হয় না। জানো মা, যারা কিছু করে না তাদেরই বরং ক্ষতি হয়, তারাই বরং একে একে ধরে মারা যায়। তোর মাথাটা খারাপ হয়ে গেছে, চারিদিকে রক্তের বন্যা বইছে, এ অবস্থায় কারোর কি মাথা ঠিক থাকতে পারে? বলে নসিম উঠে ব্যালকনিতে চলে গেল। সেখানে দাঁড়িয়ে সে নিচে বাজারের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। ল্যাম্পপোস্টের কাছে যে 4টে লোককে দেখতে পেল, লোকগুলোর হাতে বন্দুক। সে খাঁ সাহেবকে হাতের ইশারায় ডাকল। তারপর লোক 4টেকে দেখিয়ে বলল, ওরা বোধহয় শেঠজির সিপাই। সকালে বলে গেলেন না সিপাহি পাঠাবেন। খাঁ সাহেব মন দিয়ে বেশ কিছুক্ষণ ওদিকে তাকিয়ে তারপর বললেন, না, এরা সিপাহি নয়। সিপাহীদের তো উর্দি পড়ার কথা, আমার তো এদেরকে গুন্ডা বলে মনে হচ্ছে। নসিম বুক চেপে ধরল, তার বুকের মধ্যে কাঁপছে। গুন্ডা? আল্লাহ জানেন, ঠিক করে বলতে পারবো না। এই দেখো, ওরা এই কোঠার দিকে আসছে। নসিম, তুমি তাড়াতাড়ি ছাদে যাও, আমি আসছি, ব্যাপারটা আমার ভালো লাগছে না। সে লুকিয়ে মাকে কিছু না বলে ছাদে চলে গেল। একটু পরে খাঁ সাহেব চোখ পিটপিট করতে করতে উপরে এলেন। নসিম ভীত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? যেটার ভয় পাচ্ছিলাম। তোমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। বলছিল শেঠ গোবিন্দ প্রকাশ নাকি গাড়ি পাঠিয়েছে, তোমায় নিয়ে যেতে হবে। বাইজি তো শুনে খুব গদগদ, খুশিতে আহ্লাদে তার আর পাওয়ার নেই। তিনি বললেন, অসীম দয়া শেঠজির। আমি দেখছি নসিম কোথায়, বোধহয় স্নান করতে গেছে। আপনারা দাঁড়ান, আমিও তৈরি হয়ে নিচ্ছি। একটা গুন্ডা বলল, তোমায় গিয়ে কি হবে? শেঠজি কি তোমায় নিয়ে ধূপ ধুনো দেবেন? তুমি চুপচাপ এখানে বসে থাকো, আমরা তাকে খুঁজে নেব। কোথায় তোমার মেয়ে? এ কথা শুনে আর ওই গুন্ডাগুলোর মেজাজ দেখেই আমি উপরে দৌড়ে পালিয়ে এলাম। নসিমের মাথায় কাজ করছিল না, সে আর্তনাদ করে উঠল, এবার কি হবে? খাঁ সাহেব মাথা চুলকে বললেন, দাঁড়াও, আমায় ভাবতে দাও, এখান থেকে পালানোর একটা উপায় বার করি। মা, ভাইজির ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না, আল্লাহ ওনার মালিক, আমাদের পালাতে হবে। উপরে একটা খাটিয়ার উপর 2টো চাদর পড়েছিল। খাঁ সাহেব সে দুটোকে একটি গিট দিয়ে একটা দড়ির মতো বানালেন। তারপর একটা দিক একটা খুঁটিতে বেঁধে অন্য প্রান্তটা উল্টো দিকের গলির দিকে ঝুলিয়ে দিলেন। ওদিকে নিচে লন্ড্রির ছাদ। লন্ড্রির ছাদে যদি একবার পড়তে পারি, তারপর সামনের রাস্তা মোটামুটি পরিষ্কার। লন্ড্রির ছাদ হতে ওপাশে সিঁড়ি নামছে, ওটা দিয়ে নামলে আস্তাবলে গিয়ে পড়ব। সেখানে একজন মুসলমান সহিস আছে, তার টাঙায় সোজা স্টেশন যাব। খাঁ সাহেব উপায় বাতলালেন। নসিম আক্তার দারুণ বাহাদুরির সঙ্গে কাপড়ের দড়ি ধরে ধীরে ধীরে নিচে নেমে এলো এবং লাফ দিয়ে লন্ড্রির ছাদে পৌঁছালো। খাঁ সাহেবও দিব্যি নেমে পড়লেন। দুজন লন্ড্রির সিঁড়ি বেয়ে নেমে আস্তাবলে গিয়ে ঢুকল। কাকতালীয়ভাবে সহিস তখন টাঙায় ঘোড়া জুতছিল। দুজন টাঙায় উঠল আর স্টেশনের দিকে রওনা দিল। রাস্তায় তারা দেখতে পেল মুসলমান ফৌজিদের ট্রাক। তারা বিপজ্জনক এলাকা থেকে মুসলমানদের তুলে নিয়ে সুরক্ষিত এলাকায় পৌঁছে দিচ্ছিল। আর যারা পাকিস্তান যেতে ইচ্ছুক তাদেরকে স্পেশাল ট্রেনে চাপিয়ে দিচ্ছিল। টাঙ্গা থেকে নেমে দুজন গিয়ে ট্রাকে উঠল। কয়েক মিনিটের মধ্যেই তারা স্টেশন পৌঁছে গেল। স্পেশাল ট্রেন দাঁড়িয়েই ছিল। তারা একটা ভালো জায়গা পেয়ে বসে পড়ল। যথাসময়ে অক্ষত অবস্থায় তারা লাহোরে পৌঁছে গেল। লাহোরে প্রায় মাসখানেক তারা একটা ক্যাম্পে থাকলো, খুবই অসহায় অবস্থায়। তারপর তারা শহরে এলো। নসিম আক্তারের কাছে প্রচুর গয়না ছিল, যেগুলো সে ওই রাতে শেঠ গোবিন্দ প্রকাশের মুজরা উপলক্ষে পড়েছিল। সে সমস্ত গয়না খুলে খাঁ সাহেবের হাতে তুলে দিল। ক্যাম্প থেকে শহরে এসে তারা কিছু গয়না বেচে একটা সস্তার হোটেলে
থাকা শুরু করলো। সঙ্গে সঙ্গে বাড়ির খোঁজ চলতে লাগলো। অনেক খুঁজে টুজে শেষে তারা হীরামান্ডিতে একটা বাড়ি পেল। বাড়িটা বেশ ভালো। সেখানে থিতু হয়ে খাঁ সাহেব নসিমকে বললেন, গদি, চাদর, শামিয়ানা এসব কিনে নেই চলো, আর তুমি বিসমিল্লাহ করে মুজরা শুরু করে দাও। নসিম আক্তার উত্তর দিল, খাঁ সাহেব, আমার সে পাট চুকে গেছে। আমার তো এই বাড়িতেও থাকতে মন চাইছে না। কোনো ভদ্রপাড়ায় ছোট্ট একটা বাড়ি খুঁজুন না, সেখানে গিয়ে থাকি। এখন থেকে আমি একটা শান্তির জীবন কাটাতে চাই। খাঁ সাহেব অবাক হয়ে গেল। কি হয়েছে তোমার? কিছু না, শুধু এসব আর ভালো লাগছে না। অনীহা এসে গেছে। আগের জীবনটা থেকে আমি মুক্তি চাই। দোয়া করুন যেন নিজের প্রতিজ্ঞায় অটল থাকতে পারি। বলতে বলতে নসিমের চোখে জল এসে গেল। খাঁ সাহেব অনেক বোঝালেন, তাতে কোনো লাভ হলো না। কিন্তু সে নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ল না। একদিন খাঁ সাহেবকে পরিষ্কার বলল, সে বিয়ে করতে চায়, আর যদি কেউ তাকে গ্রহণ না করে তাহলে সারা জীবন কুমারী থাকবে। খাঁ সাহেব ভীষণ অবাক হয়ে বললেন, নসিম, কি করে তুমি এতটা বদলে গেছো? শুধু দাঙ্গার জন্য তো নয় নিশ্চয়ই? এমন কি হলো যে নসিম মুজরা টুজরা ছেড়ে দিয়ে বিয়ে করে গৃহিণী হতে চায়? অনেক ভেবেও তিনি কোনো কুলকিনারা পেলেন না। নসিম আক্তারকে বুঝিয়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। তারপর তিনি চললেন ভদ্রপাড়ায় একটি বাড়ি খোঁজার জন্য। একটা ছোট বাড়িও পেয়ে গেলেন তিনি। নসিম তাতে উঠে পড়ল। আর খাঁ সাহেব একজন ধনী বাইজিকে তালিম দিতে হীরামান্ডিতেই রয়ে গেল। হীরামান্ডিতেই রয়েছে একটি কোঠা, খুব নামকরা। নসিম আক্তার কিছু বাসনকোসন, একটা তক্তপোষ আর বিছানাপত্র কিনল। একটা ছোট্ট ছেলেকে রাখলো 5 মাস খাটার জন্য। তার শান্তির জীবন শুরু হলো। সে 5 ওয়াক্ত নামাজ পড়তে আরম্ভ করলো। রমজান আসছে, প্রত্যেক দিন রোজাও রাখলো। কোনো ব্যতিক্রম ঘটল না তার জীবনে। একদিন স্নান করতে করতে সে নিজের বেখেয়ালে সুরেলা গলায় গুনগুন করতে লাগলো। তার বাড়িতে এক মহিলার আসা যাওয়া ছিল। নসিম জানত না যে সেই মহিলা আসলে দালাল। ভদ্রপাড়ায় ঘুরে ঘুরে সেখান থেকে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে বিক্রি করত। এটাই তার পেশা। অনেক বাড়ির মেয়েরই সে সর্বনাশ করেছে। তাদের ইজ্জতের দামই তার আয়ের একমাত্র উৎস। মহিলার নাম ছিল জন্তে। সে যখন নসিমের সুরেলা গলা শুনল, মনে মনে লাফিয়ে উঠল। তার মাথায় এলো যে এই মেয়েটার আগে পরে কেউ নেই। এ 1 নম্বরের গায়িকা হতে পারে। সে বিভিন্নভাবে নসিমকে লোভ দেখাতে শুরু করলো। মিষ্টি মিষ্টি কথায় তাকে গলানোর চেষ্টা করলো, কিন্তু নসিম বাগে এলো না। শেষে সে ক্লান্ত হয়ে একদিন নসিমকে জড়িয়ে ধরে বলল, সুখী হও মা, তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তুমি 16 আনা পাস। নসিম আক্তারের চোখ ভিজে উঠল। সে আবেগের বশে জন্তেকে সব বলে দিল, তার আগের কথা। তারপর সে জানায় সে এখন বিয়ে করতে চায়। কুমারী মেয়েদের একা একা থাকা বিপজ্জনক। জন্তে বলল, এ আর এমন কি চাহিদা? আমি কত বিয়ে করালাম, সবাই সুখে আছে। আল্লাহ চাইলে তোমার পছন্দ মতো বরও পাওয়া যাবে। তোমার কথায় কথায় এখন উঠতে হবে। জন্তে অনেকগুলো সম্বন্ধ আনালো, কিন্তু কারো সম্বন্ধই বিশেষ প্রশংসা করল না। অবশেষে একদিন সে একটা সম্বন্ধ নিয়ে এলো। ছেলে নাকি সোনার টুকরো, দেবদূতের মতো, প্রচুর ধন সম্পত্তিরও মালিক, বয়সও বেশি না। নসিম আক্তার রাজি হয়ে গেল। বিয়ের তারিখ ঠিক হলো। যথাসময়ে নসিমের বিয়ে হয়ে গেল। নসিম আক্তার খুব খুশি। তার মিয়া সত্যিই দেবদূত, ভদ্র, সভ্য, আর নসিমের সব ইচ্ছা অনুরোধের সম্মান রাখে সে। একদিন সে স্নান করে বেরিয়ে শুনতে পেল পাশের ঘরে কোনো একটা মহিলা তার স্বামীর সঙ্গে কথা বলছে। সে অবাক হয়ে গেল। দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল তার স্বামী 2 জন বয়স্ক গণিকার সঙ্গে বসে তার ব্যাপারে কথা বলছে। জন্তেও রয়েছে। সবাই মিলে নসিমের দরদাম স্থির করল। তার মাথা গুলিয়ে যাচ্ছে। সে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়াতে লাগলো। কি করবে কিছুই ভেবে পারল না। অনেক কেঁদেও সে কোনো সমাধান খুঁজে পেল না। শেষে সে উঠে পড়ল, চোখের জল মুছল, তারপর নাচের জোর বার করল। বাড়ি থেকে বেরিয়ে সোজা গেল
খান সাহেব অচ্ছন খাঁয়ের কাছে। মুজরার সঙ্গে সঙ্গে তার পেশাও শুরু হয়ে গেল, এক তীব্র প্রতিহিংসার সঙ্গে। ধন্যবাদ।